কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার অবনতি, ফেনী, মৌলভীবাজার, রাঙ্গামাটি ও চট্টগ্রামে উন্নতি, ত্রাণের জন্য হাহাকার অনেক স্থানে, এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু। সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাওয়ার লক্ষ্য নস্যাতে চক্রান্ত চলছে ভারত থেকে, অভিযোগ মির্জা ফখরুলের, বললেন লুটপাট দখলে জড়িত নয় বিএনপি। জামাত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন, রাজনৈতিক অপকৌশলে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, বললেন আইন উপদেষ্টা। দীর্ঘ 10 বছর পর কক্সবাজারে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, বিমানবন্দরে লাখো জনতার প্রাণ ঢালা সংবর্ধনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, কিছুটা উন্নতি হয়েছে ফেনী, মৌলভীবাজার, রাঙ্গামাটি ও চট্টগ্রামের পরিস্থিতি। ফেনীর মহাসড়ক থেকে পানি নামলেও ঘরবাড়ি তলিয়ে থাকায় এখনও আশ্রয় কেন্দ্রে আছেন লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এখনও আশ্রয়ের খোঁজে বন্যা দুর্গতদের অনেকে। কুমিল্লার মনোহরগঞ্জ ও লাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, আশ্রয় কেন্দ্রে বেড়েছে বানভাসীদের চাপ, ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে যাচ্ছে না ত্রাণ, খাদ্যের জন্য হাহাকার দেখা দিয়েছে। অপরিবর্তিত কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা পরিস্থিতি। বৃষ্টির কারণে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে কোম্পানিগঞ্জের মুছাপুরের ভাঙা ক্লোজার গেট দিয়ে পানি আবারও বাড়তে শুরু করেছে। জেলা শহর মাইজদি সহ বেশিরভাগ উপজেলা এখনও পানির নিচে। দুর্গত এলাকায় ত্রাণ যাচ্ছে প্রয়োজনের তুলনায় খুবই কম। টানা বৃষ্টিতে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত কয়েকদিনের তুলনায় পানি বাড়ায় আশ্রয়কেন্দ্রে নতুন করে আর কারো জায়গা হচ্ছে না। বাধ্য হয়েই অনেকে নৌকায় দিন কাটাচ্ছে। দেখা দিয়েছে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট। ফেনীতে এখনো তলিয়ে আছে ঘরবাড়ি, অনেকটা বাধ্য হয়েই বানভাসী মানুষ থাকছেন আশ্রয় কেন্দ্রে। 6টি উপজেলায় সরকারি আশ্রয় কেন্দ্রের সংখ্যা হাতে গোনা। স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, হাসপাতালেই বন্যার্তদের একমাত্র আশ্রয়স্থল। ফেনী সদর আর দাগনভূঞা সদর ছাড়া এখনো বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন। সহায়তা হিসেবে আসা শুকনো খাবারই তাদের ভরসা। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। কিছুটা উন্নতির দিকে রাঙ্গামাটির 2 উপজেলার পরিস্থিতি, তবে এখনও অপরিবর্তিত রয়েছে পৌর এলাকা সহ 4 উপজেলা। পানিবন্দী কয়েক হাজার মানুষ। মৌলভীবাজারেও কমতে শুরু করেছে বানের পানি। মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। শুধু জুড়ি নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরছেন। একটা বছর কিস্তি ছিল, 1 গোটা বানাইছিলাম, বন্যার পানি সব নিয়েছে। এই দেখুন খেত গেছে, এই যে মাটি উঠে একবারে কুদি আনিছে কি বন্যার পানি। একটা নি বাঙ্গা 2-3 বার বাঙ্গা দিছে, দেওয়ার পরে আমরা অশান্তির উপরে আছি। আমরা কালি লাগে হইতাছি না, আমরা বসিন্দা লাগে হইতাছি বেশি। আমরা ভাই বন্যার পানি আমরা বাড়িঘর বাঙ্গা নিয়ে এখনো ভাই আমরা পানির মাঝে ভাই আমরা কিলা বসত বাড়ি থাকতাম ভাই। স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা। কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় জেলার মিরেশ্বরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজানের অধিকাংশ এলাকা থেকে পানি কমেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া মানুষজন ঘর বাড়িতে ফিরে যাচ্ছেন। নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ক্ষতিগ্রস্তদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, কুমিল্লায় বন্যার এখনকার পরিস্থিতি জানিয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভান্তি গ্রামে। গ্রামীণ এই মেঠো পথটি ধরে শত শত মানুষের যাতায়াত, কিন্তু এখন এই ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে এই মেঠো পথ। এই পথের উপরেই মাছ ধরছে মানুষ। তবে যাতায়াত ব্যবস্থা অনেকটাই কিন্তু মানে আরো বেশি কঠোর হয়ে পড়েছে বা কঠিন হয়ে পড়েছে, দুঃসাধ্য হয়ে পড়েছে, কষ্টসাধ্য হয়ে পড়েছে গ্রামীণ মানুষের জন্য। তবে বন্যার পানি নামতে শুরু করার পর এই রাস্তাগুলো কিছুটা দেখা গেলেও এর উপর দিয়ে এখনো স্রোত বইছে। এই গোমতী নদীর অববাহিকায় যতগুলো ঘর বাড়ি রয়েছে সব বাড়িঘর কিন্তু এখনো পানির নিচে রয়েছে। তবে এর আগে যে পরিমাণ পানি ছিল, অর্থাৎ কোথাও কোথাও 10 ফুট পর্যন্ত পানি উঠেছিল, সেই পানির পরিমাণ কিছুটা কমলেও যদিও এখন পর্যন্ত ঘরে ওঠার মতো
পরিস্থিতি এখনো হয়নি। তো এই মানুষ যারা এই এলাকায় বসবাস করছেন, বুড়িরচং এলাকায় বা এই নদীর অববাহিকায়, তাদের কিন্তু এই বন্যার কারণে সহায় সম্বল সব হারিয়েছেন। যদিও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই এলাকার মানুষের জন্য বেশ ত্রাণ কার্যক্রম এসেছে বা ত্রাণ সহায়তা এসেছে, কিন্তু দুর্গম এলাকায় এই দুর্গত এলাকার মানুষের জন্য দুর্গম এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া কিন্তু খুবই দুঃসাধ্য ব্যাপার। তবে এই যে বন্যার ক্ষত, এই ক্ষত শুকাতে আসলে কতদিন সময় লাগবে, কবে আসলে বানভাসী মানুষ তাদের ঘরে ফিরতে পারবে, তাদের নীড়ে ফিরতে পারবে, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং যারা সহায় সম্বল সবকিছু হারিয়েছেন, তারা মূলত আবার নতুন করে কিভাবে বাঁধবেন তাদের সংসার, কিভাবে শুরু করবেন নতুন জীবন, সেই প্রশ্ন কিন্তু প্রত্যেক বানভাসী মানুষের মাঝে। তো কুমিল্লার বুড়িরচং থেকে এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সার্বিক তথ্য। নোয়াখালীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। প্রত্যন্ত এলাকায় ত্রাণ তৎপরতা খুবই কম। দর্শক, সেখানকার সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী শুভ মাহফুজ। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার আরেকটি বাড়িতে। এই বাড়িতে বন্যার পানিতে তলিয়ে গেছে অনেকগুলো ঘর, এই বাড়িতে পানি উঠে গেছে। এর ফলে এখানকার মানুষও বেশ ভোগান্তিতে রয়েছে। এখানে একটি ঘর রয়েছে, যে ঘরে এখন পর্যন্ত মানুষজন আছে। ভিটে মাটিতে পানি উঠে গেছে, সেই ভিটে মাটিতে পানি উঠলেও এখানে অবস্থান করছে কিছু মানুষ। এরপরে আরেকটি বাড়ি আছে। আসলে এখানকার মানুষদেরকে আমরা জিজ্ঞেস করছি যে আসলে তারা কীভাবে দিন পার করে, অর্থাৎ তাদের যে দৈনন্দিন চলাফেরার জন্য যা যা দরকার তারা কিন্তু সেটি করতে পারছেন না। আর এখানে প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে খুব বেশি ত্রাণ সহায়তা নিয়েও কিন্তু কেউ আসে না। বেশ খারাপ অবস্থার মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘর রয়েছে, যে ঘরটি ডুবে আছে। মোটামুটি কিছু ত্রাণ সামগ্রী আসে, কিন্তু সেটি হচ্ছে তুলনামূলক বেশি না। যেগুলো আসে সেগুলো চাহিদা অনুযায়ী খুবই নগণ্য। আমরা এখন যে বাড়িতে অবস্থান করছি, এই বাড়িতে এখন পর্যন্ত কেউ কোনো ধরনের ত্রাণ সহায়তা নিয়ে আসেনি। এবং এখানে যারা পানিবন্দী তারা খুব কষ্টে কোমর পানি বা হাঁটু পানি মানিয়ে কিন্তু তাদেরকে প্রয়োজনীয় কেনাকাটা সারতে হচ্ছে বা খুবই মানবতার জীবনযাপন করতেছে। তো এ হলো নোয়াখালীর এখন পর্যন্ত বন্যার সর্বশেষ পরিস্থিতি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে যাওয়ার লক্ষ্য নস্যাৎ করার চক্রান্ত চলছে। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চক্রান্ত চলছে বিপ্লবকে ভণ্ডুল করার। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু কিছু জায়গায় দুর্বৃত্তরা অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। ঢালাও মামলা একেবারে বন্ধের দাবি জানান তিনি। বিএনপির মহাসচিব বলেন, ভারত বাঁধ খুলে দেওয়ার আগে সতর্ক করেনি, যার কারণে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যার কারণে 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী 6 দিনের ঘোষিত কর্মসূচি বাতিল করে সব টাকা বন্যার্তদের ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে, যে প্রচারণাগুলো দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু বানাতে চায়, যেটা একেবারেই গ্রহণযোগ্য না। আপনার প্রথম দিকে যে ক্যাম্পেইন চালানো হয়েছে, যেখানে মাইনরিটিদের উপর অত্যাচার নির্যাতন চলছে, এর বোধহয় 1-2% সঠিক না। জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজই এ বিষয় নিয়ে গেজেট প্রকাশ হবে জানিয়েছেন দলটির নিযুক্ত আইনজীবী শিশির মনির। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বারপ্রান্তে যখন শেখ হাসিনা সরকার, ঠিক সেই সময় 1 আগস্ট জামাত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। জামাত ইসলামের আইনজীবী শিশির মনির জানান, প্রতিষ্ঠার পর থেকে জামাত অন্যান্য রাজনৈতিক দলের মতো নিয়মতান্ত্রিক রাজনীতি করে আসছে। শুধু ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঠেকাতে ষড়যন্ত্রমূলকভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলটিকে নিষিদ্ধ করেছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় এখন দল হিসেবে জামাতের নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াইয়ে নামার কথাও জানান তিনি। বলেছেন, জামাত ইসলামীকে বিশেষ সময়ে বিশেষ উদ্দেশ্যে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার, তা বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের আবেদনের প্রেক্ষিতে সরকার বিবেচনা করেছে এবং যে অভিযোগ ছিল তার প্রমাণ মেলেনি। ছাত্র জনতার আন্দোলনকে সন্ত্রাস ও জঙ্গিবাদী আখ্যা দিতে এবং বিএনপি জামাতকে দমন করতে আওয়ামী লীগ তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছিল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। এটাই হচ্ছে আমাদের বক্তব্য এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্র জনতার গণবিপ্লবকে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করা হয়েছিল, জঙ্গি কর্মকাণ্ড আখ্যায়িত করেছিল, এটার পার্ট হিসাবে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল। এই ন্যারেটিভটা সত্যি না, সেটা ছাত্র জনতার বিপ্লব ছিল। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা, কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা এবং সেটা একদম দলের উপর চাপিয়ে দেওয়া, তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না। দীর্ঘ 10 বছর 2 মাস 14 দিন পর নিজ জন্মস্থান কক্সবাজারে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দরে লাখো জনতার ভালোবাসায় সিক্ত হলেন তিনি। বেসরকারি একটি ফ্লাইটে সালাউদ্দিন আহমেদ বেলা 11:30টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সাথে ছিলেন সহধর্মিণী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ। সালাউদ্দিন আহমেদকে বরণ করতে শত শত মোটরসাইকেল আর হাজারো গাড়ির বহর যায় কক্সবাজার বিমানবন্দরে। প্রত্যন্ত এলাকা থেকে ছুটে যায় হাজারো নেতাকর্মী আর সাধারণ মানুষ। কক্সবাজার শহর থেকে শুরু করে চকরিয়া ও পেকুয়া উপজেলার সড়ক মহাসড়কে নির্মাণ করা হয় প্রায় 1000 তরুণ। সালাউদ্দিন আহমেদকে চকরিয়া বাস টার্মিনালে ও পেকুয়া আউটার স্টেডিয়ামে উপজেলা বিএনপি গণসংবর্ধনা দেয়। 2014 সালের 14 জুন তিনি সর্বশেষ কক্সবাজারে রাজনৈতিক সমাবেশ করেন। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর ফোন আলাপের পর আবারও দেশজুড়ে আলোচনায় সালথার তাণ্ডব। 2021 সালের 5 এপ্রিল করোনার লকডাউনে চা দোকানে বসে থাকা কয়েকজন গ্রামবাসীকে লাঠিপেটা করার জেরে বিক্ষুব্ধ গ্রামবাসী এক পর্যায়ে নজিরবিহীন তাণ্ডব চালায় সালথা উপজেলা কমপ্লেক্সে। এ ঘটনায় পুলিশের গুলিতে 2 যুবক নিহত হয়। সম্প্রতি শেখ হাসিনার পতনের পরে ফাঁস হয়েছে তার ব্যক্তিগত সহকারীর সাথে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ। এতে সালথার বিএনপি জামাত নেতাদের ব্যাপক ধরপাকড় ও হামলার ব্যাপারে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশ জানিয়ে দেয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এ ঘটনায় মোট 5টি মামলায় 261 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 3 থেকে 4000 জনকে আসামি করা হয়। পরবর্তীতে এই ঘটনায় বিএনপি জামাতের পরিবর্তে আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীদের নাম জড়িয়ে যায়। প্রায় 5 শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়, যাদের বেশিরভাগই ছিল আওয়ামী লীগের নেতাকর্মী। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকাকালে আবুল হোসেন মোল্লা নামে এক আসামির মৃত্যু হয়। বেশি মুনাফার লোভ দেখিয়ে গ্রামবাসীর কাছ থেকে প্রায় 40 কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে প্রতারক বাদল সরকার ও তার স্ত্রী অরিন রহমান। দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার এক দুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা গ্রামে এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এই অভিযোগ করেন। অভিযুক্ত বাদল সরকার উপজেলা চঙ্গভান্ডা গ্রামের হেকিম সরকারের ছেলে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন আফসার উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, চঙ্গভান্ডা গ্রামের বাদল সরকার ও তার স্ত্রী অরিন রহমান বেশি মুনাফার লোভ দেখিয়ে চিনি ও সয়াবিন তেল ব্যবসার নামে চঙ্গভান্ডা গ্রাম সহ আশপাশের এলাকার
3 শতাধিক মানুষের কাছ থেকে প্রায় 40 কোটি টাকা হাতিয়ে নেয়। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেলেও লাভ তো দূরের কথা, মূল টাকা ফেরত চাইতে গেলে তাদেরকে মামলার হুমকি ও ভয়ভীতি দেখাতো। টাকা ফেরত চাইলে ভুক্তভোগী আফসার উদ্দিনকে মামলা দিয়ে পুলিশে দেয়। আফসার উদ্দিনকে জেলে দেওয়ায় তার স্ত্রী টাকা ও স্বামীর শোকে আত্মহত্যা করেন। অরিন রহমান মুনমুন চিনি ও সয়াবিন তেলের ব্যবসার মুনাফার লভ্যাংশ দেখিয়ে চঙ্গভাঙ্গা এলাকার ও আশেপাশের মানুষের কাছ থেকে 35 থেকে 40 কোটি টাকা নিয়ে স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে তিনি আমাদের সকলকে না জানিয়ে আত্মগোপনে চলে যায়। রাষ্ট্রপ্রধানের কাছে এবং সকল প্রশাসনের কাছে আকুল আবেদন, আমাদের দাবি একটাই, আমাদের টাকা আমরা ফেরত চাই। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বন্যা, ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহের শানকিপাড়া জামতলায় দোয়া মাহফিল করেছে বিএনপি। এদিকে বন্যার্তদের জন্য পথে পথে গান গেয়ে অর্থ সংগ্রহ করেছেন জেলার সাংস্কৃতিক কর্মীরা। সাভারে ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা দিয়েছে বান্দরবান সেনা রিজিয়ন। এতে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার কর্নেল ASM মাহমুদুল হাসান। পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়িতে। এছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে তৌহিদি ছাত্র জনতা। শহরের জলবদ্ধতা নিরসনে প্রভাবশালীদের দখল মুক্ত করে ভরাট খাল খনন শুরু করেছে ঝালকাঠি পৌরসভা। সকালে পৌরসভার 7টি খাল খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাগুল নিজুম। অবৈধভাবে পাথর নিলাম প্রক্রিয়া বাতিল ও কোয়ারি উন্মুক্ত করে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে মানববন্ধন হয়েছে সিলেটের লোবাছড়ায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যার অবনতি, ফেনী, মৌলভীবাজার, রাঙ্গামাটি ও চট্টগ্রামে উন্নতি, ত্রাণের জন্য হাহাকার অনেক স্থানে, এ পর্যন্ত 31 জনের মৃত্যু। সংস্কারের মাধ্যমে নির্বাচনে যাওয়ার লক্ষ্য নস্যাতে চক্রান্ত চলছে ভারত থেকে, অভিযোগ মির্জা ফখরুলের, বললেন লুটপাট দখলে জড়িত নয় বিএনপি। জামাত শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন, রাজনৈতিক অপকৌশলে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, বললেন আইন উপদেষ্টা। দীর্ঘ 10 বছর পর কক্সবাজারে ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, বিমানবন্দরে লাখো জনতার প্রাণ ঢালা সংবর্ধনা। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bznews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাই।